আচ্ছা দেখো, লাস্ট লাস্ট ক্লাসে আমরা সেটের উপাদান পড়ছিলাম না? জি। বলো, সেটের উপাদান কি? ডেফিনেশনটা কি ছিল? উপাদানের ডেফিনেশন। হ্যাঁ, ওই যে সেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দিয়ে যে জিনিসগুলো থাকে, ওগুলোকে আমরা সেটের উপাদান বলি। এবং ওটা প্রকাশ করা হয় হলো তোমার কি দিয়ে? বিলংস টু, এটা দিয়ে, এরকম একটা চিহ্ন দিয়ে। বিলিং। পড়ছিলাম না? ভুলে গেছো? জি এই যে স্যার। ধরো যে আমি একটা, আমার সেট আছে এরকম A B C, তিনটা আমার এখানে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তিনটা হলো উপাদান আছে, ABC। এগুলোকে সেটের উপাদান বলতে হয়। মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে যেগুলো থাকে এগুলোকে আমরা সেটের উপাদান বলি। তো এখানে কয়টা আছে? তিনটা আছে, তাহলে সেটের উপাদান কত? এখানে হলো 3। ঠিক আছে? তো কমা কমা দিয়ে জি যদি স্যার। পাঁচটা থাকে তাহলে উপাদান 5। যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু না থাকে তখন সেটা হয়ে যায় হলো ফাঁকা সেট। তার মানে এমনও সেট থাকতে পারে যেটার ভিতরে কোনো উপাদান নাই, খালি সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ভিতরে কিছু নাই। ওই সেট গুলোকে আমরা ফাঁকা সেট বলি, ইংরেজিতে বলি হলো এমটি সেট। বুঝতে পারছো? জি। আচ্ছা, ডেফিনেশন যদি দেখি, খুবই ইজি। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। আচ্ছা, ফাঁকা সেটকে প্রকাশ করা হয় কি কি দ্বারা? ফাঁকা সেটকে হলো ওরি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটাকে ওরি বলে। ওরি। ওরিটা কি? স্যার। ওরিটা হলো, একটা হলো আগে গোল্লা দিবা, গোল্লা দিয়ে এই পাশ দিয়ে একটা হলো ইয়ে দিয়ে দিবা। এটা কি কি বলে? যাই হোক, এরকম বাঁকা করে একটা লাইন দিয়ে দিবা। ঠিক আছে? এটাকে ওরি বলে। ফাঁকা সেটকে ওরি দ্বারা প্রকাশ করা হয়। ওরি বলতেই বোঝায় এমন একটা সেট যেটার ভিতরে কোনো উপাদান নেই, অথবা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু হলো থাকবে না, এটা হলো ফাঁকা সেটের প্রকাশ করার চিহ্ন। তাহলে ফাঁকা সেট কয়টা উপায়ে প্রকাশ করা যাচ্ছে? দুইটা, একটা হলো ওরি আর একটা হলো সেকেন্ড ব্র্যাকেট। বুঝেছো? জি স্যার। ওকে। এখন আসো ফাঁকা সেটের এক্সাম্পল দেখো, কি বলছে? একটা বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট। হ্যাঁ, এটাকে ফাঁকা সেট বলতেছে। তো একজন বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট কেন ফাঁকা সেট হচ্ছে? দেখো, বিদ্যালয় যদি বালিকা হয় তাহলে কি সেখানে ছাত্র তাহলে থাকবে? ছাত্র। হ্যাঁ, জি না। সেখানে ছাত্র থাকবে না, অবভিয়াসলি সেখানে ছাত্রী থাকবে। তো একটা বালিকা বিদ্যালয়ের মধ্যে যদি আমি 3 জন, 10 জন, 100 জন, যতজন ছাত্রেরই সেট নেই না কেন, ওটা আমাকে কি দিবে? এমন একটা সেট দিবে যেটার কোনো উপাদান নাই। তো সেটা হবে হয় ওরই, অথবা হলো এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিই। ঠিক আছে? তাহলে এটা হলো একটা ফাঁকা সেটের এক্সাম্পল। বুঝেছো? জি স্যার। আচ্ছা, এরকম আরো এক্সাম্পল আছে। যেমন দেখো, এখানে একটা সেটের গঠন পদ্ধতি আছে। এক্স বিলংস টু এন, 10 অপেক্ষা এক্স বড়, 11 অপেক্ষা এক্স ছোট। তাহলে এইটার যদি আমরা তালিকা করি তাহলে কি হবে বলো দেখি? এক্স বিলংস টু এন মানে হলো এক্স হলো স্বাভাবিক সংখ্যা, তার মানে এই সেটের যে উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা হবে, যেখানে স্বাভাবিক সংখ্যার মান 10 অপেক্ষা বড়, 11 অপেক্ষা ছোট। তাহলে এই সেটকে তালিকা পদ্ধতিতে করলে আমরা কি উপাদান পাবো বলো দেখি? বলো, বুঝছো কি? গঠন পদ্ধতিটা না বুঝছো? আমি। এক্স বিলংস টু এন মানে কি বলো? এন তো হলো স্বাভাবিক সাধারণ। সংখ্যার চিহ্ন, তাই না? স্বাভাবিক জি। সংখ্যার চিহ্ন। তাহলে এক্স বিলংস টু এন মানে হলো এক্স হলো এমন একটা সেট যেখানে এক্স এর উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি বলতো? শূন্য অপেক্ষা বড় এক দুই ধনাত্মক তিন। পূর্ণ সংখ্যা, 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। এরপরে আরো স্বাভাবিক সংখ্যার উপর কন্ডিশন দিয়ে দিছে, সেটা কি? যে 10 অপেক্ষা বড়, 11 অপেক্ষা ছোট। তাহলে এখন আমাকে বলো, স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে যাইতে থাকবে। ঠিক আছে? তো এখানে কি এমন কোন জি। সংখ্যা পসিবল, স্বাভাবিক সংখ্যা যেটা 10 অপেক্ষা বড়, 11 অপেক্ষা ছোট? 10 আর 11-র মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নাই। সবটাই। জি স্যার। তাহলে এটা আমাদের কি হবে? ফাঁকা সেট হবে, এমন একটা সেট যেটার কোনো উপাদান নেই। এটাকে উপাদান আমরা নেই। দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অথবা ওরি দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, ওরির সাইনটা উল্টা পাশে হয়েছে। ওরির সাইনটা হলো এইদিকে হবে, কাটা। আচ্ছা, নিচেরটা গঠন পদ্ধতি করো দেখি। এটা করো। এক্স বিলংস টু এন,
তাহলে এখানেও এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, এবং 23 অপেক্ষা এক্স বড়, 29 অপেক্ষা ছোট। পারবা? জি, চেষ্টা করে দেখি। করো। ফার্স্টে হলো এক্স বিলংস টু এন, তার মানে স্বাভাবিক সংখ্যাগুলো হবে। তাহলে আমরা বুঝতেছি 1 2 3 4 5 6 7 এরকম পূর্ণ সংখ্যাগুলো থাকবে। এরপরে বলছে মৌলিক সংখ্যা, তার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা ওগুলো থাকবে। এবং এরপরে আবার শর্ত দিয়ে দিচ্ছে যে কোন কোন মৌলিক সংখ্যা থাকবে, 23 অপেক্ষা বড়, 29 অপেক্ষা ছোট। ক্লিয়ার হয়েছে? তো এটা খুব, মানে এইটাই আসলে মেইন সত্য এখানে, এইটার মধ্যে এগুলো এমনি পড়ে যাচ্ছে। 23 অপেক্ষা বড়, 29 অপেক্ষা ছোট, 23 আর এরকম মৌলিক 29 সংখ্যা। 29-এর মধ্যে তো কোনো মৌলিক সংখ্যা নেই। মৌলিক সংখ্যা নাই, গুড। যেহেতু নাই তাহলে কি হবে? ফাঁকা সেট। ফাঁকা সেট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই ছিল ফাঁকা সেটের উদাহরণ। তাহলে ফাঁকা সেট হলো তোমার তালিকা পদ্ধতিতেও থাকতে পারে, গঠন পদ্ধতিতেও থাকতে পারে। তালিকা পদ্ধতিতে থাকলে এইরকম থাকবে, এমন একটা সেটের কথা বলবে যেখানে হলো আহ, মানে ওই উপাদানগুলো থাকা পসিবল না। আর গঠন পদ্ধতি থাকলে এমন করে থাকবে যে ওটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে দেখবে যে কোনো উপাদানই থাকে না। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা উপসেটে যাই। জি স্যার। উপসেট বা সাবসেট এটা কি জিনিস? কোন সেট হতে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। ঠিক আছে। তো সেট থেকে সেট কিভাবে গঠন করা যায়? হ্যাঁ, সেটা কি? তার আগে আমরা একটা এক্সাম্পল দেখি, যে ধরো আমার কাছে একটা বড় লম্বা একটা স্কেল আছে, হ্যাঁ। এখন এই স্কেলটাকে আমি ছোট ছোট টুকরা করে করে অনেকগুলো স্কেল বানাইতে পারি না? যেমন এখানে আমি কয় টুকরা করলাম, 1 2 3 4 5 টুকরা করছি। তাহলে বড় স্কেল থেকে আমি কি করতেছি, 5টা আবার ছোট স্কেল বানাইতে পারতেছি। আরো ছোট ছোট ভাগ করে কি এরকম আরো বানাইতে পারবো, তাই না? বুঝছো কি বিষয়টা, জি কি বলছি? তার মানে একটা স্যার। জিনিসকে ভেঙে ওইটা থেকে আরো অনেক ছোট ছোট অনেক কিছু বানানো যায়। তো সেটের ক্ষেত্রে এরকম একটা সেট থেকে তুমি ছোট ছোট আরো অনেকগুলো সেট বানাইতে পারবা ওই সেটের উপাদানগুলো নিয়ে। তো এই সেটটাকেই বলা হয় হলো ওই সেটের উপসেট। হ্যাঁ, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন A=A, B একটা সেট দেওয়া আছে, হ্যাঁ। ক্যাপিটাল A=স্মল জি। স্মল বি। তাহলে এই সেটের উপাদান কি কি বলো দেখি। এ বি আর এ আর বি। হ্যাঁ, AB দুইটা উপাদান, তাই না? তাহলে এই AB দিয়ে আমি যদি ছোট আরো যতগুলো সেট বানাতে পারবো, এই প্রত্যেকটা সেট হলো এ সেটের উপসেট হবে। যেমন দেখো, AB দুইটা উপাদান আছে না, শুধু এ নিয়ে আমি একটা সেট জি। বানাইতে পারি না? এই যে, জি স্যার। তাহলে এই যে এ সেটটা হবে এইটার একটা উপসেট, কারণ কি এই স্যার। সেটের উপাদান নিয়ে আমি এখানে একটা সেট বানাবো। ওকে। সিমিলার হতে শুধু বি নিয়ে আমি একটা সেট বানাইতে পারি, সেটাও কি হবে, এই সেটের উপসেট হবে। ঠিক আছে। আচ্ছা, এর বাইরে জি স্যার। আর কি করা যায়? যে কোনো সেট, হ্যাঁ, ওই সেট নিজেই তার একটা উপসেট হয়। যেমন A, B এই পুরাটা কি একটা সেট, এটা হলো তার নিজের একটা উপসেট হচ্ছে। তাহলে টোটাল সেট হচ্ছে কয়টা? 3টা। আর চার। ফাঁকা সেট তিনটা। বা ফাই, এটাও হলো সব, ফাঁকা সেট বা ফাইও হলো যে কোনো সেটের উপসেট হয়। তাহলে অবশ্যই এটাও এ সেটের উপসেট হবে। তাহলে টোটাল আমরা উপসেট এটা কি পাচ্ছি। সব সেটই থাকবে? হ্যাঁ, বলো। এই ফাঁকা সেটটা কি সব সেটের মধ্যে বিদ্যমান? ফাঁকা সেট সব সেটের মধ্যে বিদ্যমান, যে কোনো সেট ওটার যদি উপসেট বের করতে বলে, ফার্স্ট অফ অল হলো ওই সেট হলো ওই সেটের পুরাটা মিলে হলো একটা উপসেট হবে। ফাঁকা সেট হলে একটা উপসেট হবে, দুইটা হবে, এটা কনফার্ম। এরপরে মাঝখানের যে উপাদানগুলো আছে একটা একটা করে নিয়ে তুমি উপসেট বানাইতে পারবা। এরপরে যদি দুইটা দুইটা করে নিয়ে করা যায় সেটাও করতে পারবা। তো এখানে যেহেতু দুইটাই আছে, এই জন্য এই চারটাই। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, উপসেটের চিহ্ন আছে, হ্যাঁ, এটা আমরা দেখে নেই। আমরা যেমন দেখলাম যে উপাদানকে বিলংস টু দ্বারা প্রকাশ করা হয়, যেটা হলো কি এইরকম একটা চিহ্ন দিয়ে মাঝখানে একটা হলো দাগ। ঠিক আছে, উপসেটের চিহ্ন হলো এইরকম। ঠিক আছে। এখানে তুমি একটা হলো এরকম সাইন দিয়ে নিচে একটা দাগ দিবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের এমসিকিউ তে কিরকম আসে, একটা সেট দিয়ে আর দুইটা সেট দেয়, দিয়ে বলে যে 2 নম্বর সেটটা প্রথম সেটের উপসেট কিনা। যেমন এখানে আমার A=A, B একটা সেট দিছে, আর B=b একটা সেট দিছে। এখন বলবে যে বি কি A এর উপসেট। তো এখন বলো, আমরা যে উপসেটের ডেফিনেশন পড়লাম সেই অনুযায়ী বি কি A এর উপসেট হয় না?
জি হয়। আচ্ছা, যদি হয় তাহলে আমরা বি কে হলো এর উপসেট বলতেছি, এবং সেটাকে আমরা প্রকাশ করব হলো এই যে উপসেটের চিহ্ন আমরা দেখছি সাবসেটের চিহ্ন, এরকম একটা হলো চিহ্ন দিয়ে নিচে বার, তাহলে ওটা দিয়ে হলো এইভাবে লেখা হবে। এই যে, ঠিক আছে, উপসেটটা বাম পাশে থাকবে, তারপরে উপসেট চিহ্ন, তারপরে ডান পাশে হলো যার উপসেট সে থাকবে, এবং পড়া পড়া হয় হলো এইভাবে, বি ইজ এ সাবসেট অফ এ। বুঝেছো? জি। আচ্ছা, আর এই যে এটা তো আমরা একটু আগে দেখলাম, এই যে ফাই যে কোনো সেটের উপসেট। ওকে। আচ্ছা, এখন বলতো এখানে আমি একটা সি সেট লিখছি, সি সেট কি এ এর উপসেট হবে? না, হবে না, কেন হবে না? কারণ এর মধ্যে সি নেই। হ্যাঁ, সি এর যে এই সেট। উপাদান স্মল সি, এটা এ এর মধ্যে নাই, এই কারণে হবে না। তাহলে যেহেতু হবে না, তাহলে এটা আমি যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে এইভাবে লিখবো, সি সাবসেট নট ইকুয়াল এ। বুঝছো? যদি সাবসেট জি। হয় তাহলে এইভাবে সাবসেট দিব, আর যদি সাবসেট না হয় তাহলে একটা ওই সাবসেট চিহ্ন দিয়ে একটা কাটিয়ে দিব। ওটা হবে হলো সি ইজ নট ইকুয়াল সাবসেট অফ এ। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি। জি। ওকে, উপসেটের আমরা কিছু উদাহরণ দেখি। আমার এখানে পি একটা সেট দিয়ে দেওয়া আছে, পি ইকুয়াল 1 2 3। কিউ একটা সেট দেওয়া আছে 2 3। আর একটা সেট দেওয়া আছে 1 3। এখন বলো কিউ কি পি এর উপসেট হবে? হবে। হবে, কেন হবে? কারণ কারণ কিউ টু এর যে থ্রি হ্যাঁ, কিউ এর যে উপাদান টু টু থ্রি থ্রি এটা পি এর মধ্যে আছে, তাই না? জি। এই কারণে হবে। তাহলে যেহেতু হবে, তাহলে আমরা এই যে যদি ম্যাথমেটিক্যালি লিখি এরকম কিউ সাবসেট অফ পি। ঠিক আছে, এখন দেখো আর জি। হলো কি 1 3, আর কি পি এর সাবসেট হবে? জি হবে। হবে, কারণ আর এর উপাদান 1 3 ও পি এর মধ্যে আছে। তাহলে আরো যেহেতু সাবসেট হচ্ছে, তাহলে আর সাবসেট অফ পি লিখবো। ঠিক আছে, এখন আসো পি কি তার নিজের সাবসেট হবে? হবে। জি। হবে, কেন হবে? কারণ সাবসেটটা সবার প্রথমে আসে, মানে এটা হয়, মানে এটা দেওয়া সাবসেটের লাগে। ডেফিনেশনটা কি, যে যে কোনো সেটের সকল উপাদান যদি অন্য একটা সেটে থাকে, তখন তো ওই সেটটাকে, যে সেটের উপাদান সব আছে তার সাবসেট বলে। তো পি এর সকল উপাদান তো ওর মধ্যেই আছে, তাই না? তাহলে পি কেও পি এর সাবসেট বলা যায় অ্যাকর্ডিং টু দা ডেফিনেশন। তো এটা মাথায় রাখবো যে যে কোনো সেট তার নিজেরও কি সাবসেট বা উপসেট। ঠিক আছে, তাহলে এই তিনটাকেই জি। আমরা সাবসেট বলতে পারতেছি। আর একটা আছে যে ফাই, ফাইও অবভিয়াসলি পি এর কি সাবসেট হবে। ফাই হলো মানে ওরি হলো সকল সেটের সাবসেট। ঠিক আছে, ক্লিয়ার জি। হয়েছে? ওকে। জি স্যার। আচ্ছা, এখন তোমাকে একটা কাজ দেই, এখানে তো আমরা পি এর কয়টা সাবসেট দেখলাম? তাহলে পি এর সাবসেট দেখলাম হলো একটা, দুইটা, তিনটা, চারটা, বাট আরো হবে, যেহেতু এখানে তিনটা উপাদান আছে। তো আরো দুইটা সাবসেট বানাও, দেখি পারো কিনা। এখান থেকে দুটো সাবসেট আরো বানাও, ফর্ম করো। বানাও। S equal এস ইকুয়াল টু to 1 ওয়ান 1 2। 1 2, গুড। তাহলে এটা একটা নতুন সাবসেট হয়েছে। তারপর আরেকটা বানাও। L equal to এল ইকুয়াল টু ফাঁকা সেটটা এখানে হবে, তাই না? ফাঁকা সেট তো অলরেডি নিয়ে নিছি, আমি তো এগুলোর বাইরে বলতেছি। হ্যাঁ, ফাঁকা সেট হবে। দেখো, আমি তোমাকে বলি যে কোনো সেট বানানোর ইজিয়ার ওয়ে। হ্যাঁ, তুমি এখানে জি। শুধু দুই সংখ্যা বিশিষ্ট চিন্তা করতেছো, তো দুই সংখ্যার মধ্যে 1 3 গেছে, 2 3 গেছে, 1 2 গেছে, এর বেশি আর হবে না। ঠিক আছে, তিন সংখ্যা বিশিষ্ট তো একটাই হবে। ঠিক আছে, কিন্তু এর বাইরে তো আমরা এক সংখ্যা বিশিষ্ট তো বানাইতে পারি, 2 1 2 3। ঠিক আছে, 3। তো যদি এগুলো পরীক্ষায় আসে মাঝে মধ্যে, একটা সেট দিয়ে বলে যে সাবসেট গুলা বের করো, তাহলে কি করবা? ফার্স্টে হলো হলো এক সংখ্যা বিশিষ্ট গুলা বানাবা, এবং সিরিয়ালি যাবা, প্রথমে প্রথমটা নিবা, এরপর দ্বিতীয়টা নিবা, এরপর তৃতীয়টা নিবা, এরপরে দুই সংখ্যা বিশিষ্ট গুলা বানাবা। তো দুই সংখ্যা বিশিষ্ট বানানোর ক্ষেত্রে কি, প্রথমে প্রথমটা আর তারপরেরটা নিবা, 1 2।
এরপরে প্রথমটা আর 3 নাম্বারটা নিবা 1 3। তাহলে কি প্রথমটা কি দুইটার সাথেই গেল। এরপরে দ্বিতীয়টার সাথে আবার তৃতীয়টা নিবা 2 3। দুই সংখ্যা বিশিষ্ট গেল, এরপর তিন সংখ্যা বিশিষ্ট হলো 1 2 3। আর হলো কি ওরি। ঠিক আছে, বুঝছো কিভাবে জি নিতে স্যার, হয়? ওকে। বুঝছি। এখন আসে প্রকৃত উপসেট। দেখো, আমরা যে উপসেটের ডেফিনেশন পড়লাম, উপসেটে উপসেটের যে উপাদান সংখ্যা সেটা মূল সেটের সমানও হইতে পারে, তার কমও হইতে পারে, তাই না? যেমন আমরা দেখলাম পি সাবসেট অফ পি। তো পি যদি পি এর সাবসেট হয় তার মানে কি উপসেটের যে উপাদান সংখ্যা সেটা মূল সেটের সমান হচ্ছে। আবার আমরা দেখলাম কিউ সাবসেট অফ পি, তার মানে কি উপসেটের উপাদান সংখ্যা মূল সেটের চেয়ে কি হচ্ছে, কম হচ্ছে। ঠিক কম। আছে, তার মানে উপসেটের ক্ষেত্রে মূল সেটের উপাদান সংখ্যা মূল সেটের সমানও হইতে পারে, কমও হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। কিন্তু প্রকৃত উপসেট যখন বলবো, প্রপার সাবসেট, তখন উপসেটের উপাদান সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যা থেকে অবশ্যই অবশ্যই কম হইতে হবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে যে যেসব সেটের উপাদান সংখ্যা মূল সেটের থেকে কম, সেগুলো প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। ঠিক আছে। যেমন এ আমার জি। একটা হলো সেট দিয়ে দেওয়া আছে 3 4 5 6। তাহলে এখানে 3 5, এটা কি এ এর একটা হলো সাবসেট হচ্ছে। এবং 3 5 বি সেটের উপাদান সংখ্যা কি, দুইটা। আর মূল সেটের উপাদান সংখ্যা চারটা, উপাদান সংখ্যা কম আছে। তাহলে অবশ্যই কি বি হবে এর প্রকৃত উপসেট। বুঝতে পারছো? প্রকৃত সেট। জি। আচ্ছা, এখন আসো, আমাদের যদি শুধু সাবসেট হয় সেই ক্ষেত্রে আমরা প্রকাশ করতাম কিভাবে, এইভাবে একটা চিহ্ন দিয়ে নিচে একটা বার দিয়ে দিতাম। কিন্তু প্রপার সাবসেট হইলে নিচের বারটা আর থাকবে না, তখন হবে এরকম। ঠিক আছে, নিচের বারটা থাকবে না। এবং এটা আমরা জি করবো স্যার। হলো এইভাবে, যে বি ইজ প্রপার সাবসেট অফ এ। বি ইজ প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এখন আসো, এই যে এখানে যে আমরা উপসেটের উদাহরণ দেখলাম, এগুলোর মধ্যে তো আমরা তাহলে প্রকৃত উপসেটও পাবো, তাই না? তো বলো দেখি কোনটা কোনটা প্রকৃত উপসেট হয়। আমি এইখানে যেমন কিউ, কিউ কি পি এর কিউ। প্রকৃত উপসেট জি। হবে? হবে। জি। আর আর হবে। হবে, পি হবে? পি। না, এটা তো সমান। পি হবে না। তাহলে দেখো, উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্যটা কোথায়। উপসেট যখন বলবে তখন ওই সেটটাও ইনক্লুড হবে, এবং ওই সেট বাদে বাকি যে সেটগুলা বানাবা ওগুলোর উপাদান সংখ্যা অবশ্যই কি কম হবে। খালি একটা সেটই থাকবে যেটার উপাদান সংখ্যা সমান হবে, সেটা হলো ওই সেট নিজেই। ঠিক আছে, জি। বুঝছো? তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা যেটা হবে সেটা হলো শুধু উপসেটের থেকে এক কম। কোনটা বাদ যাচ্ছে, ওই যে যেটা হলো ওই মূল সেটটার সমান যেটা হচ্ছে, শুধু ওইটা বাদ যাচ্ছে। বুঝেছো কি বলেছি? জি স্যার, বুঝতে পেরেছি। প্রকৃত উপসেটের উদাহরণ। ওকে। তো জি। আমাদের এইখানে হলো, আমরা এখন প্রকৃত উপসেট বের করবো। আমাদের একটা সেট আছে, হ্যাঁ, পি ইকুয়াল এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে আগে আমরা উপসেট বের করতেছি। তো একটু আগে আমরা হলো নিয়মটা শিখছি, হ্যাঁ। ফার্স্টে কি করব, ফার্স্টে হলো ওরই তো সব সেটের মধ্যেই থাকে, এটা নিব। এরপরে একটা একটা করে উপাদান নিব। তাহলে ফার্স্টে এক্স নিলাম, এরপরে কি নিব, এক্স। ওয়াই, তারপরে ওয়াই। নিলাম জেড। এরপরে দুইটা জেড। দুইটা করে নিব। তাহলে এক্স আর কি এক্স। নিলাম, এক্স ওয়াই নিলাম। এক্স ওয়াই যদি নিই, তাহলে এটা। তারপরে কি নিব, এক্স জেড নিব, নিলাম। জেড। তাহলে এক্স দুটার সাথে হয়ে গেছে, এখন এক্স বাদ, এখন ওয়াই কে কি করব, জেড এর সাথে নিব। হয়ে এর গেল। সাথে দিব। এরপরে হলো তিনটাই নিব। তাহলে এই হয়ে গেল আমাদের উপসেট। কয়টা পেলাম, 1 2 3 4 5 6 7 8টা। এখন আটটা। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট এগুলোর মধ্যে কোনটা কোনটা হয় দেখো। শুধুমাত্র এইটা বাদে, যেটা হলো মূল সেটের সমান, এইটা বাদে বাকি সবগুলোর উপাদান সংখ্যা কি মূল সেটের থেকে কম। তাহলে এইটা বাদে বাকি সবগুলো হলো প্রকৃত উপসেট হচ্ছে। তাহলে প্রকৃত উপসেট কি হচ্ছে, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড 5। তাহলে মূল উপসেট যদি 8টা হয়, প্রকৃত উপসেট সবসময় কি হবে, একটা কম হবে, 7টা। কোনটা কম হচ্ছে, যেটা মূল সেটের সমান সেটা। বুঝেছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা। আচ্ছা, এখানে আবার হলো এটা দিয়ে দিছে যে হলো ওই যে ফাঁকা সেট, এটা ওই যে ফাঁকা সেট আমরা যেটা করলাম, জি। করি। ফাঁকা সেট আমরা একটু আগে কি করলাম,
একটু আগে আমরা বললাম যে ফাঁকা সেট হলো সকল সেটের তোমার হলো উপসেট। সিমিলার হতে ফাঁকা সেট সকল সেটের প্রকৃত উপসেটও হয়। কারণ কি, উপসেট মানে তো হলো যে জাস্ট হলো কি উপাদান থাকবে, আর প্রকৃত উপসেট মানে কি উপাদান সংখ্যা কম থাকবে। তো ফাঁকা সেটে তো কোনো উপাদানই নেই, তো অবভিয়াসলি এটার উপাদান সংখ্যা কম হবে। তার মানে ফাঁকা সেট বা ওরি কি যে কোনো সেটের হলো উপসেটও হয় এবং কি প্রকৃত উপসেটও হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা হয় হলো 2 টু দি পাওয়ার এন, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হয় হলো 2 টু দি পাওয়ার n - 1। বুঝছো বিষয়টা? আচ্ছা, আমরা জি। এটা এখানে দেখি। এখানে আমরা এক্সাম্পলটা টেস্ট করি। এই জিনিসটা হলো তুমি মাথায় সেট করো আগে, যে উপসেটের সংখ্যা যদি এন হয়, তাহলে আমাদের প্রকৃত উপসেট হলো, না, উপসেট হলো 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার n - 1। এটা মাথায় রাখো, এরপরে আমি তোমাকে দেখাচ্ছি। যেমন এখানে দেখো, আমাদের সেটের উপাদান সংখ্যা কয়টা বলো? পি সেট আছে, এখানে উপাদান সংখ্যা কয়টা বলো? 3টা। 3টা। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী, হ্যাঁ, আমি উপসেট বের করবো না, যদি এমসিকিউ তে আসে যে একটা সেট দিয়ে বললে এটার উপাদান সংখ্যা কয়টা, তাহলে তুমি যদি এইভাবে বের করতে চাও অনেক সময় লাগবে না? তো আমরা এই জন্য ওই হলো আমাদের ওই ফর্মুলাটা দিয়ে আমরা আরো তাড়াতাড়ি বের করতে পারি। সেটা কি, ওই ফর্মুলা কি বলে, যে উপাদান সংখ্যা যদি 3 হয়, আচ্ছা আগে জেনারেলাইজটা দেখি, উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী উপাদান সংখ্যা যদি 3 হয়, তাহলে উপসেট কত হয়, কয়টা হয়? 8। 2 টু দি পাওয়ার n। 2 হ্যাঁ, n হলো 3, তাহলে 2 কিউব মানে হলো 8। কিউব 8। বুঝছো? এবং আমরা এখানে বের জি করে দেখছি যে 8টা পাওয়া যায়, 8টা পাওয়া যায়। এখন প্রকৃত উপসেট কি, উপসেটের থেকে সবসময় এক কম হবে, যেটা হলো ওই যে মূল সেটের সমান, ওটা বাদ যাবে। সো প্রকৃত উপসেটের সংখ্যার ফর্মুলা কি, জেনারেল ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে উপাদান আছে কি nটা, তাহলে 2 কিউব - 1 মানে হলো 7টা। ক্লিয়ার হয়েছে? 7। জি গুড। ওকে, তাহলে a = 3। আচ্ছা, সেটের সমতা। তাহলে আমাদের উপসেট শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হলো সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট। ঠিক আছে, তো এটা কি বলে, এটা বলে দুইটা সেটের উপাদান একই হলে সেট দুইটি কি সমান বলা হয়। খুবই সিম্পল। কি হবে, দুইটা সেট থাকবে, তাদের উপাদান যদি একই হয়, মানে একটা সেটে যা উপাদান থাকবে অন্য সেটেও সেম জিনিস থাকবে, তখন আমরা ওই সেট দুইটাকে সমান বলবো। ঠিক আছে, তো জি। এক্সাম্পল দেখি। এক্সাম্পল আগে একটা সহজ দেখি, তারপরে নিচেরটা দেখি। যেমন ধরো আমার একটা সেট আছে, হ্যাঁ, যেখানে হলো আমার আছে কি রহিম, করিম, আর আরেকজন কার নাম দিব বলো? রহিম, করিম, আর কি দিব বলো? জানি না। আরে বলো রাকিব। একজনের নাম। রাকিব। দিছি। রহিম, করিম, রাকিব। এটা একটা সেট আমি বানাইছি, ধরো এর নাম দিলাম এ সেট। আরেকটা সেট বানাইছি, সেটা হচ্ছে হলো করিম, রহিম, রহিম রাকিব। রাকিব। এখন বলো, এখন বলো, এই দুটা কি একই সেট না? দেখো, এইখানে যা আছে রহিম, করিম, রাকিব, এই তিনজন আছে। এই সেটেও তো করিম, রহিম, রাকিব একই ব্যক্তি আছে, খালি হলো আমরা একটু কি আগে পিছে করে লিখছি, বাট উপাদান তো সেম, তাই না? জি এখানে যা যা উপাদান আছে, যে তিনজন ব্যক্তি আছে, এখানে তো ওই একই তিনজন ব্যক্তি আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো A = B। বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তো এইখানে তাহলে একটা জিনিস উপাদানগুলো হ্যাঁ, উপাদানগুলো একরকম হইলেই হয়েছে, আগে হ্যাঁ, পরে কোনো উপাদান একই বিষয় না। হইলেই হইলো, ঠিক আছে। ধরো তুমি একটা এই যে রহিম, করিম, আর রাকিবকে দিয়ে তুমি একটা ফুটবল টিম বানাইছো, যেটার নাম দিছো এ। পরে আবার তুমি করিম, রহিম, রাকিবকে নিয়ে একটা ফুটবল টিম বানাইছো, যেটার নাম দিছো বি। দুইটা টিমের মধ্যে কি কোনো পার্থক্য আছে? প্লেয়ার তো একই, তাই না? তো এটা মাথায় জি রাখবা, যে তাহলে আমাদের সেটের যে উপাদানগুলো আছে তাদেরকে যদি আমরা সামনে পিছনে ওলট পালট করে লিখি, তাহলে সেট চেঞ্জ হয়ে যায় না। শুধুমাত্র তখনই চেঞ্জ হবে যখন উপাদান চেঞ্জ হবে। উপাদান একই থাকলে ওগুলো আগে পিছে করে লিখলেও ওই সেট কি হবে, একই হবে। তখন আমরা ওটাকে বলবো যে সমান সেট বা সেটের সমতা। ঠিক আছে, এটাই বলছে, দুইটা সেটের উপাদান একই হলে সেট দুইটাকে সমান বলা হয়। বুঝেছো? জি স্যার।
আচ্ছা, এখন আমরা একটু কমপ্লেক্সে যাই। আমাদের এখানে দুটো সেট আছে, দেখো, একটা এ 357 আর বি 5337। দেখো এটার সাথে উপরেরটা ডিফারেন্স কোথায়, দেখো উপরে এ সেটে রহিম করিম রাকিব তিনটা উপাদান ছিল, বি সেটেও করিম রহিম রাকিব তিনটা উপাদান ছিল। এই জন্য উপাদান একই, সংখ্যাও একই, আমরা সমান বলছি। এখন কথা হলো যে উপাদান যদি হলো আমাদের বেশি হয় কিন্তু উপাদান একই হয়, সেই ক্ষেত্রে কি সমান হবে? অ্যান্সার হলো ইয়েস। যেমন আমি বি সেটটাকে কি করিম রহিম রাকিব কমা করিম লিখতে পারতাম না? তাহলে জি এখন বি সেটের উপাদান কত হচ্ছে 4, এ সেটের উপাদান কত হচ্ছে 3, বাট স্টিল কি সেট দুইটা সমান না? জি বলো সমান। কেন সমান? কারণ এখনো তো বি কারণ সেটে কি করিম রহিম রাকিব তিনজনই আছে বেসিক্যালি। আমি ওইখানে করিমের নাম 100 বার লিখলেও মানে বেসিক্যালি তো এটা তিনজনের টিমই হচ্ছে, সেটের উপাদান 4টা হবে তখন, বাট বেসিক্যালি কি ভিতরে এলিমেন্টস গুলো তো হলো কি সেমই থাকছে। বুঝতে পারছো? তাহলে দুইটা জিনিস মাথায় জি রাখা, একটা হলো যে সেটের উপাদানগুলো হলো যদি আগে পিছে করা হয় সেই ক্ষেত্রে সেট চেঞ্জ হয় না। 2 নাম্বার হলো সেটের একই উপাদান যদি রিপিট হয় সেই ক্ষেত্রেও সেট চেঞ্জ হয় না। ঠিক আছে? ওকে। জি তাহলে এখন দেখো আমাদের এ একটা সেট আছে, এ সেটের উপাদান কয়টা? তিনটা। কি কি? 3 5 7। 7। বি একটা সেট আছে যেটার উপাদান কি 4টা, কিন্তু সংখ্যা কি কি আছে বি এর মধ্যে? 5 3 7ই আছে। ঠিক আছে? জি যেখানে 3 রিপিট করছে। তাহলে এখানেও 3 5 7 আছে, বি সেটেও আমাদের কি 3 5 7 আছে। তাহলে বেসিক্যালি কি দুটো সমান হচ্ছে না অ্যাকর্ডিং জি টু দ্য স্যার। ডেফিনিশন? তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল বি। সো জি দুটা সেট যদি জি সমান স্যার। হয় তার মানে কি দাঁড়াচ্ছে? যে উপাদান একই হবে। উপাদান একই হয় মানে কি বলতো, এ সেটের উপাদান বি এর মধ্যে আছে, বি সেটের সব উপাদান এ সেটের মধ্যে আছে। কারণ আমরা জানি একটা সেটের উপাদান যদি অন্য একটা সেটে থাকে তাহলে তারা সাবসেট হয়, তাই না? তাহলে যেহেতু সেট জি যখন সমান হচ্ছে তখন দুইটার উপাদানই দুইটার মধ্যে আছে, তাহলে দুইটাই দুইটার সাবসেট হবে। তো এটাই বলা হয়েছে যে যদি এ ইকুয়াল বি হয় তাহলে অবশ্যই এ সাবসেট অফ বি হবে, বি সাবসেট অফ এ হবে। দেখো নর্মালি কিন্তু যদি এ আর বি দুইটা সেট থাকে, নর্মালি এ আর বি দুইটা সেট থাকলে হয় বি সাবসেট অফ এ হবে অথবা এ সাবসেট অফ বি হবে। দুটো একসাথে হতে পারবে না। শুধুমাত্র তখনই হতে পারবে যখন এ ইকুয়াল বি হবে, এটাই বলা হয়েছে। বুঝতে পারছো কি বলছি? জি স্যার বুঝতে পারছি। ভেরি গুড, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই কন্ডিশনটা, যে জি এ ইকুয়াল বি হলে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ হয়, মানে দুইটা সেটে দুইটা সেটের সাবসেট তখনই যখন এ ইকুয়াল বি। আচ্ছা, সেটের উপাদানগুলো স্থান বদলানো বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা অলরেডি পড়ছি। ঠিক আছে? এটাই এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এখানে আমাদের তিনটা সেট দিয়ে দেওয়া আছে, এ বি সি সেট। এই তিনটা সেট সমান কিনা আমরা দেখব। প্রথম সেটে উপাদান আছে তিনটা, 3 5 7। দ্বিতীয় সেটে উপাদান আছে কি 4টা, বাট কি কি আছে আটা সংখ্যা বলতো? 3 5 7, 3 রিপিট হয়েছে। তৃতীয় সেটে উপাদান আছে কয়টা? 5টা, কিন্তু উপাদান কি আছে 3 5 7। ঠিক আছে? উপাদান ওই জি তিনটাই, মানে তিনটা সংখ্যাই আছে 3 5 7, বাট হলো এখানে 7 দুইবার 5 দুইবার রিপিট হয়েছে। তাই যেহেতু প্রত্যেকটা সেটেই কি সেম উপাদান, তাহলে এই তিনটাই হলো কি সমান। বুঝছো? জি স্যার। Good. এখন হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে, ভেন চিত্র। ঠিক আছে? তো ভেন চিত্র এটা কি খুব জিনিস? বড়। হুম? এটা বলো। এটাই বুঝতে সমস্যা হয়, এটাই বুঝতে হ্যাঁ, সমস্যা হয়। এটাও বুঝতে সমস্যা হয়, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। হ্যাঁ, ক্লাসে একটু মনোযোগ দিন। ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমার এটা সব জায়গাতেই লাগে। পরে পরবর্তীতেও তোমার দেখা গেছে 9 10-এর কিছু জিনিস তুমি পরে যখন অনার্স মাস্টার্স করবা তখনও লাগবে। তো তোমার হলো ভেন চিত্র এরকম একটা জিনিস, পরে যদি তুমি জবের এক্সাম দাও, বিসিএস দাও, বা হলো বাইরে যাইতে চাও, জিআরই দাও, তখনও দেখবা যে এটা লাগবে। তো এটা ক্লিয়ার করে রাখ, কাজে দিই। আর জি অবভিয়াসলি স্যার। এখান থেকে তোমার একটা সৃজনশীল চলে আসে। আচ্ছা, তো এখানে হলো ফার্স্টে হলো হিস্টোরি আছে, ওটা লাগবে না, তাও হলো ফর্মালিটিজ এর খাতিরে দিছি। জন ভেন 1834 থেকে 1923 সালে হলো প্লেটের যে কার্যাবলী এগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করে। চিত্র, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো কি ধরনের চিত্র হলো? জ্যামিতিক চিত্র ইউজ করা হয়।
আয়তক্ষেত্র ইউজ করা হয়, বৃত্ত ইউজ করা হয়, ত্রিভুজ ইউজ করা হয়। ঠিক আছে, এর মধ্যে বৃত্তই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জন ভেনের নাম অনুসারে এগুলোকে ভেন চিত্র বলে। ঠিক আছে। জি। ওকে, তো এখন আমরা ভেন চিত্র আঁকা শিখব। তো এইখানে দেখো আমাদের দুইটা সেট আছে, একটা হলো এ সেট, 1 2 3 4 5, আর একটা বি সেট, 5 10 15। ঠিক আছে, তো আমি যদি এ জি সেটকে স্যার। আঁকতে চাই তাহলে আমি কিভাবে আঁকবো? আমি হলো একটা বৃত্ত দিব, বৃত্তের ভিতরে এ সেটের উপাদানগুলো লিখব। তো এখানে আমি একটা বৃত্ত দিছি, বৃত্ত তো দেখা যাচ্ছে না, এই জি যে স্যার। একটা বৃত্ত দিছি, বৃত্ত দিয়ে এর ভিতরে উপাদানগুলো 1 2 3 4 5 লিখে দিছি। ঠিক আছে, এটাই হলো এ সেটের ভেন চিত্র। বি সেটের ভেন চিত্র, এখানে আমাদের বি সেট একটা আছে, উপাদান কি 5 10 15। তাহলে এটা আমরা এইভাবে বৃত্ত দিয়ে, ঠিক আছে। এখন আসো, জি স্যার। এখানে আমি এ সেট আর বি সেটকে কি আলাদা আলাদা করে আঁকছি। হ্যাঁ, আর এখানে ইউ সেট একটা আছে, এটা আমি পরে আসতেছি এটাতে। এখন যদি একসাথে আঁকতে বলে তখন কি করব? মানে এ আর বি সেট আমি এখানে আলাদা আলাদা আঁকছি, এখন তোমাকে যদি বলে এ আর বি সেট একসাথে আঁকো, তখন কিভাবে আঁকবা? তখন তোমাকে একটা জিনিস নোটিস করতে হবে, সেটা হলো কমন টার্ম কি আছে দুটা সেটের মধ্যে। দেখো এ সেটে 1 2 3 4 5 আছে, বি সেটে 5 10 15 আছে। তাহলে এই যে 5 দুইটাতেই কমন আছে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু 5 দুইটাতেই কমন আছে, তাহলে যখন দুইটাকে একসাথে আঁকবো তখন আমাদের এ সেট আর বি সেট ছেদ করবে। কেন ছেদ করছে জানো? ওই যে কমন আছে এই কারণে, ওটা আমি বুঝাচ্ছি তো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কিভাবে আঁকবা দেখো, 1 2 3 4 এগুলোকে হলো বাইরে লিখবা। এই যে এই এরিয়াটার কথা চিন্তা করো, এটা আরেকটা কালার দিয়ে দেখাই। এই এরিয়াটা কিন্তু দুইটা বৃত্তের মধ্যেই আছে, এই যে এই এরিয়াটা আমি ব্লু কালার করলাম, তাই না? জি। এখন যেই এরিয়াটা দুইটা বৃত্তের মধ্যেই আছে, ওই এরিয়ার মধ্যে কমন উপাদানটা বসবে। বুঝছো? 5। জি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কমন উপাদান কি 5, তাহলে এর 1 2 3 4 হলো কি কমন না? তো ওইটা হলো আমি বাইরে লিখলাম, আর 5 যেহেতু কমন, এটা ভিতরে লিখলাম। এখন বি, বি লিখবো, বি তো সেম, আমাদের 5 10 15 এর মধ্যে কি 5 কমন, যেটা অলরেডি লেখা হয়ে গেছে। 10 আর 15কে আমরা বাইরে লিখব, এটা হলে একসাথে লেখার হবে। বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন আসো, এই যে এ আর বি, এগুলোকে আমরা সেট বলবো, অথবা এগুলোকে আমরা উপসেট বলবো। ঠিক আছে, সেট অথবা উপসেট। আচ্ছা, যদি উপসেট বলি তখন কিন্তু একটা কোয়েশ্চেন, হ্যাঁ, কোয়েশ্চেনটা কি? উপসেট বললেই কোয়েশ্চেন যেটা থাকে সেটা হলো কার সেট। কার সেট? মূল সেটটা কোথায়? হ্যাঁ, কারণ উপসেট অবশ্যই কি কোনো না কোনো একটা সেটের হয়। ঠিক আছে, তো আমরা যখন এই জি। সেটের কোনো কিছু নিয়ে কাজ করব, তখন যে জিনিসগুলো নিয়ে কাজ করতে, যে সেটগুলো নিয়ে কাজ করতে, এই সবগুলো সেট যদি কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তখন ওই সেটটাকে এই সেটগুলো সার্বিক সেট বলে। ঠিক আছে, তো এইখানে ইউ সার্বিক, সার্বিক সেট। ঠিক আছে, কেন ইউ সার্বিক সেট? দেখো, এ সেটের উপাদান 1 2 3 4 5 ইউ সেটের মধ্যে আছে, 1 2 3 4 5। বি সেটের উপাদান 5 10 15, 5 10 15 ইউ সেটের মধ্যে আছে। এর বাইরেও আরো উপাদান আছে। তার মানে কি, এ সেট হলো ইউ সেটের সাবসেট, বি সেট হলো ইউ সেটের সাবসেট। যেহেতু আমরা যে সেট গুলো নিয়ে কাজ করতেছি এই সবগুলোই কি ইউ সেটের সাবসেট হচ্ছে, এই জন্য ইউ কে আমরা সার্বিক সেট বলতেছি। বুঝতে পারছো? জি স্যার। আর সার্বিক সেটকে কিভাবে লেখা হয়? সার্বিক সেটকে এইরকম একটা আয়তক্ষেত্র দিয়ে আঁকা হয়। ঠিক আছে, আয়তক্ষেত্র দিয়ে জি। আঁকা হয়, যার মধ্যে হলো আমাদের এ আর বি সেট মানে উপসেট গুলো থাকবে। এখন আসলে উপসেট এ এর উপাদান 1 2 3 4 5 অলরেডি আমাদের লেখা হয়ে গেছে, আর বি, বি এর উপাদান 5 10 15 এটাও অলরেডি আমাদের লেখা হয়ে গেছে। তাহলে এগুলো বাদে আরো সার্বিক সেটের যে উপাদানগুলো থাকবে 20 আর কি 25 আছে এখানে, সেটা আমরা বাইরে লিখব। এই হলো সেটের ভেনচিত্র আঁকার প্রসেস। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, তো এটা হলো একটা এক্সাম্পল, এটা খাতায় তুলো।
ইউ আছে, এ আছে, বি আছে, এটা আঁকো। আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। তুমি এটা হলো খাতায় লিখে এ কে হলো আমাকে হোয়াটসঅ্যাপে দাও। আর তারপর আমি আচ্ছা। নতুন লিঙ্ক দিচ্ছি। খাতায় তুলে হলো। জি। লিখছি। ওকে, আচ্ছা এটা করো, আমি তাহলে আহ, ইয়ে করতেছি, মিটিং ক্লোজ করে দিচ্ছি, পরে 10 মিনিট পরে আবার লিঙ্ক দিব। এর মাঝে এটা করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দাও। জি স্যার।